জুলাইয়ের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আপনাদের সঙ্গে তো তাদের একটা সম্পৃক্ততা আসলে আছে, কিন্তু মানে এই যে বিভক্তি, এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছে, স্বতন্ত্রতে যাচ্ছে, এটি কি আসলে আপনাদেরকে কোণঠাসা করে দিচ্ছে কিনা বা অন্যদেরকে সুবিধা করে দিচ্ছে কিনা? আমাদেরকে বলতে মানে মানে স্বতন্ত্র প্যানেলে আপনারা যারা আছেন, মানে অনেকেই তো আছে না যে জুলাইয়ের সঙ্গে একেবারে সরাসরি যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু একসাথে নাই, একটা জোটে নাই, সেটা বলছি। না, এখানে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে কোথাও যাওয়া, কোথা থেকে বের হয়ে যাওয়া, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মনে করি আমি। যদিও কখনো কখনো এটাকে রাজনৈতিক ঢাল হিসাবেও ব্যবহার করা হয়। এখন ব্যাপার হচ্ছে যে যারা জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, এটা কোনো একক দলের ছিল না, সব দল থেকে ছিল, সব শ্রেণীর মানুষ ছিল। ফলে পরবর্তীতে বিভক্তি আসাটা স্বাভাবিক। একদিক থেকে সেটা হচ্ছে যে প্রত্যেকের রাজনৈতিক তার যে প্ল্যাটফর্ম সেখানে যাবে। এখন ব্যাপার হচ্ছে আমরা যে জিনিসটা বারবার বলেছিলাম যে আমাদের ভিতরে ন্যূনতম কিছু জায়গায় যেন বিভক্তি তৈরি না হয়, যেগুলোতে আমাদের একটা ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটাও কিন্তু হয়নি। এক্ষেত্রে আমি দায় দিব আমাদের যারা বড় বড় পার্টগুলো আছে, বড় রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা কিন্তু কোনো সংগঠনই এই পদক্ষেপগুলো নেয়নি। এখন আসেন হচ্ছে ডাকসু নির্বাচন উপলক্ষে যেটা দেখা যাচ্ছে যে এক প্যানেল থেকে আরেক প্যানেলে চলে যাওয়া বা প্যানেল থেকে প্যানেল বের হয়ে যাওয়া, এটার পিছনে হতে পারে যে প্রার্থীর নিজের একটা সদিচ্ছার ব্যাপার আছে, এর পাশাপাশি ষড়যন্ত্র বা হচ্ছে নানান রাজনৈতিক খেলাও এখানে খেলতে পারে। তো এটা অবশ্যই একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে, স্বাভাবিক। কিন্তু আমি মনে করি তারপরও ওভারঅল যে পরিস্থিতি আছে এবং সেখানে যে কেউ যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে, যেতেই পারে, এটার আসলে কেউ আসলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া কিংবা তার সে পথটা রুদ্ধ করে দেওয়া, এটাও কিন্তু আবার মানে গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া না। আমরা চাইবো যে আমরা যদি লেজুর ভিত্তিহীন রাজনীতি চাই, কিংবা আমরা যদি চাই যে দলান্ধতামুক্ত রাজনীতি, হ্যাঁ, একটা নতুন রাজনীতি, তাহলে আমাদেরকে প্রার্থীদেরকে বা হচ্ছে যারা ভোট দিবে সবাইকে এই সুযোগটা দেওয়া উচিত। হ্যাঁ, এখানে আবার একটা আছে যে দলীয় শৃঙ্খলার ব্যাপার আছে, আনুগত্যের ব্যাপার আছে। তারপরও আমরা বলবো যদি কারো নিজ যোগ্যতা এত বেশি থাকে যে সে আরও বড় পদ থেকে বের হয়ে আসতে পারবে, ভালো একটা জায়গা থেকে বের হয়ে আসতে পারবে, কিন্তু দল থেকে তাকে সেখানে অনুমোদন দেয়নি, তখন তাকে এই সুযোগও দেওয়া উচিত, সেই জন্য নিজের মতো করে রাজনীতিটা করতে পারে। মেহেদী হাসান, আপনার কাছে লেজুর বৃত্তির প্রসঙ্গ উনি উঠালেন। আপনারা যতভাবেই প্রমাণ করার চেষ্টা করেন, ছাত্রদল, শিবির বা যাদের সাথে লেজুর বৃত্তির সম্পর্কটা আছে, ব্যাখ্যা দেন না আপনারা নানান রকম, মানে এটির বাইরে কি আসলে আদৌ যাওয়া সম্ভব কিনা, আপনার কি মনে হয়? জি, আসলে কেন সম্ভব নয়, এবং আসলে আমরা মনে করেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনাদের পোস্টারে দেখা গেল যে বেগম জিয়া বা তারেক রহমানের ছবি, বা আপনাদের একজন পদপ্রার্থী আসলে বললেন যে তারেক রহমান বলেছে তার নির্দেশনা, যে কথাগুলো কিন্তু এইভাবে সরাসরি আসছে। এখানে তো এটা তো একটা মনে করেন যে মুখের সামনে চলে এসছে, কিন্তু আমি এটা আপনার কথাই বলছি না, ছাত্র শিবিরের কথা বলছি। মানে গোপনে হোক, আড়ালে আবডালে, যেভাবে হোক, মানে ওইটা বাইরে যাওয়া যায় কিনা, মানে সেই যোগ্যতা বা সেই ক্যাপাসিটি, সেই ইচ্ছা আসলে লেজুর বৃত্তি যাদের অভিযোগ দেওয়া হয় তাদের কি আসলে আছে কিনা, বা এটি সম্ভব কিনা? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল হয়েছে, সে প্যানেলটি কিন্তু আসলে নির্বাচিত প্যানেল। এই প্যানেলের আমি একজন সম্পাদক হিসেবে আছি, আমিও কিন্তু নির্বাচিত। সেই নির্বাচনটি কিভাবে হয়েছে, সেই নির্বাচনটি কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয় সংসদের দায়িত্বশীল যে নেতৃবৃন্দ রয়েছে, সেই নেতৃবৃন্দের অভ্যন্তরীণ যে ভোট রয়েছে, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। সেই ক্ষেত্রে আসলে একটি ছাত্র সংগঠন কারা কারা নির্বাচন করবে, সেক্ষেত্রে প্রার্থিতাও ছিল ওপেন, যে কারা কারা, আমাদের দল থেকে কিন্তু ওপেনে বলা হয়েছে যে এরা নমিনেশন যারা চায় তারা নমিনেশন ফর্ম তুলতে পারবে, এবং যারা পরবর্তীতে যারা নমিনেশন তুলেছে তাদের মধ্যে ভোট প্রক্রিয়া হয়েছে এবং ভোটের মাধ্যমে কিন্তু নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সেই ক্ষেত্রে আসলে একটি গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা হয়েছে। সেক্ষেত্রে আসলে এখানে কোথায় লেজুর বৃত্তি আছে সেটা আমি আসলে দেখতে পারছি না। তবুও আসলে তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, সেই ক্ষেত্রে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ উনি আমাদের শিখিয়েছে দীর্ঘ 17 বছর ধরে, ওনার যে গণতান্ত্রিক পথ চলা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে গণতান্ত্রিক পথ চলা, সেই পথ চলায় উনি সবসময় নির্দেশনা দিয়ে গেছেন। সেক্ষেত্রে আমরা সংগঠনের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আছে আমাদের উপদেশ, সেগুলো আমরা আসলে তাদের থেকে, ওনার থেকে পেয়ে থাকি। নির্বাচনে জিতলেও কি আপনারা তার নির্দেশনা নিয়ে ডাকসু চালাবেন? আসলে দেখেন, নির্বাচনে জিতবো তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ছাত্রদলকে জিতাবে, ঠিক আছে, ভোট দিয়ে জিতাবে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আমাদের পক্ষে থাকবে বলেই কিন্তু জিতাবে। সেক্ষেত্রে তাদের সমর্থন আছে, আর তাদের যে লেজুর বৃত্তি থাকলে তো আসলে এই সমর্থনটা থাকতো না। যেটা আমরা দেখেছি যে লেজুর বৃত্তির কথা যদি আমরা বলি, বাংলাদেশের মধ্যে 1971 সাল নিয়ে যাদের এখন পর্যন্ত মানে মানে যে কোনো ধরনের কিছু যায়নি, অব্লিগেশন যায়নি,
আমরা দেখেছি যে শিবিরের যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে একজনকে সরে যেতে বাধ্য করা হলো। ঠিক আছে, শিবিরের প্যানেল থেকে সরে যেতে বাধ্য করা হলো। শিবির অবশ্য বলেছে যে তার ব্যক্তিগত কারণ নিয়ে সে পদত্যাগ করেছে, কিন্তু আমরা দেখেছি যে সরকার জয়নুদ্দিন তন্ময়, যিনি শিবিরের প্যানেল থেকে সদস্য পদে শিবির তাকে নমিনেশন দিয়েছে, সে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকের মধ্যে। কি স্ট্যাটাস? যে বাংলাদেশের যে 7 জন বীরশ্রেষ্ঠ, তার মধ্যে একজন বীরশ্রেষ্ঠ হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তিনি নাকি পাকিস্তান থেকে একটি বিমান ছিনতাই করে ভারতে চলে যাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে যিনি ওই সময় উনি কিভাবে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছেন এটা আমরা কিন্তু সবাই জানি। তো সেই ক্ষেত্রে যারা এখনো 71কে ধারণ করতে পারে না, আমি বলছি না, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু সবারই অবশ্যই অংশগ্রহণ ছিল। সেক্ষেত্রে সকল দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী আমাদের মধ্যে একটা ঐক্য ছিল, আমরা রাজপথে লড়াই করেছি। কিন্তু কিছু মৌলিক জায়গায় বাংলাদেশের মানুষ কিন্তু এখনো এক, যেমন সে কারণে আপনাদেরকে বেছে নেবে বলে আপনারা প্রত্যাশা করেন? অবশ্যই, শুধু এটার কারণে না, আমরা অবশ্যই সেটার কারণে মনে করি, কিন্তু এর বাইরেও শিক্ষার্থীদের পক্ষে আমরা ছিলাম, আমরা থাকবো, 71কে এবং 24কে ধারণ করে থাকবো। সাজ্জাদ হোসেন, আপনার কাছে জানতে চাই, যে বিষয়টি বিরতির আগে আমরা শুনছিলাম যে একটি বিতর্কিত মন্তব্য বা পোস্টের কারণে আপনারা একজনকে বাদ দিয়ে প্যানেলে নতুন একজনকে যুক্ত করেছেন, মানে এটির ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিকটিতে তিনি বলেছেন, মানে আপনারা এটিকে আসলে কিভাবে, মানে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, মানে তার মধ্যে দিয়ে আবার দায় স্বীকারও আসলে হলো কিনা, বা মানে ওই যে মন্তব্যটা করেছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমত ছাত্র শিবির 47, 71, 24 প্রত্যেকটি ব্যাপারে তার অবস্থান ইতিপূর্বেও পরিষ্কার করেছে, এখনও পরিষ্কার। এবং ছাত্র শিবিরের প্যানেলে আমরা শুধুমাত্র যারা ছাত্র শিবির থেকে যুক্ত হয়েছে ব্যাপারটা এমন নয়, প্রত্যেক সেক্টরের যারা অভিজ্ঞ দক্ষ তাদেরকে আমরা যুক্ত করার চেষ্টা করেছি। তিনি কি আপনাদের ছাত্র শিবির? না, তিনি আমাদের ছাত্র শিবির। এমনকি সর্বমিত্র চাকমা, যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি 1 সপ্তাহ আগেও ছাত্র শিবিরের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুকে। আমরা যে প্যানেলটি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপকারের জন্য, কাজ করার জন্য যাদেরকে আমাদের যোগ্য মনে হয়েছে, যারা আমাদের সাথে কাজ করতে চাই, তাদের সবাইকে নিয়ে আমরা প্যানেল করেছি। এবং কারো ব্যক্তিগত অভিমত যেটা ছাত্র শিবির স্বীকার করে না, সুতরাং সেই অভিমতের দায় ছাত্র শিবির নেবে না। এবং আমি শেষ করছি ভাই, এবং ছাত্র শিবির যখন দেখেছে যে তার এই ব্যক্তিগত অভিমত তার স্ট্যান্ডের সাথে যায় না, তখন তার মানে এটি আপনাদের অভিমত না? হ্যাঁ, এটি আপনাদের অভিমত। তার ব্যক্তিগত অভিমত ছাত্র শিবির স্ট্যান্ডের সাথে যায় না, সেই জায়গায় ছাত্র শিবির তার অবস্থান পরিষ্কার করেছে। আচ্ছা, আমরা বুঝবো কেমনে যে সে শিবির বা শিবির না? সে দেখা গেল যে সে জিতে, আসলে যদি সে বিতর্কিত মন্তব্য না করতো, সে জিতে আসলো, তখন হয়তো বা সে আত্মপ্রকাশ করতে বলতো যে আমি শিবিরের অন্য নেতাকর্মীরা যেভাবে 5 তারিখের পরে আত্মপ্রকাশ করেছে, ঠিক আছে, আগে থেকে শিবিরের পক্ষে অ্যাক্টিভিজম করেছে, সে একাধিক সময় ধরে, বিগত 1 বছর ধরে শিবিরের পক্ষে অ্যাক্টিভিজম করেছে, শিবিরের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, শিবিরের পোস্টকে প্রমোশন করেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, সকল কিছুতে অংশগ্রহণ করার পরে না না, ওইটা তো ফর্মাল বক্তব্য। একজন ছাত্রনেতা, একজন সংগঠনের সভাপতি হিসেবে সে ওইখানে গেছে দাওয়াত প্রাপ্ত হিসেবে, ওইখানে তো সে শিবির হিসেবে যায় নাই। আমি বলছি যে শিবিরের পক্ষে বহু অ্যাক্টিভিস্ট শিবিরের পক্ষে লিখছেন, আবার ওই অ্যাক্টিভিস্ট নানা ইস্যুতে শিবিরের বিপক্ষে লিখছেন। কিন্তু এই স্টেটমেন্টকে আপনারা কি এই জায়গা থেকে ছাত্র শিবির পরিষ্কার করলোই যে এই স্টেটমেন্ট আপনারা ওপেন করছেন না কেন? আপনাদের হল কমিটিগুলো ওপেন করলেই তো তাদের সকল কিছু জানা যায়। মানে 5ই আগস্টের পর থেকে যতবারই আপনাদের সাথে কথা বলতে আসছি, আপনারা ঘুরে ফিরে সেই না না না, আমরা তো আসলে আপনাদের হল কমিটিগুলো প্রকাশ করছেন না কেন? ছাত্র শিবির তো হল কমিটি দিচ্ছে না, যেটা আপনারা দিয়েছেন, দিয়ে ছাত্র রাজনীতিকে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি করেছেন। আমরা বলেছি না না, মুখোমুখি হয়নি। আমরা বলেছি যে হলগুলোতে যেহেতু শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় না, যেটা 5ই আগস্টের আপনারা হলে গিয়ে দেখুন যে ছাত্র দলের নেতাকর্মীরা যখন হলে যাচ্ছে তখন কি পরিমাণ সাড়া পাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে, তারা গলায় জড়িয়ে ধরছে আমাদেরকে। আমি বলেছি যখন আপনারা হলে কমিটি দিয়েছেন তখন সাধারণ শিক্ষার্থীদের ওটা মব ছিল, ওটা মব ছিল, শিবিরের কিছু নেতাকর্মী ওখানে মব করেছে। যে কোনো স্টেটমেন্টকে আপনারা, আমরা তো বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে হোক। আসলে ভাই, যখন একটা মিছিলের মধ্যে আমরা দেখি যে সকল শিক্ষার্থী যারা ওইখানে মবের মধ্যে উপস্থিত ছিল তারা শিবিরের কোনো না কোনো প্রোগ্রাম করেছে, ঠিক আছে, এবং একটি প্রোগ্রাম আমরা দেখি যে রাত 10টার সময় কিছু শিক্ষার্থী বের হয়েছে, যাদেরকে ক্রমাগতভাবে বিগত 1 বছর ধরে শিবিরের সকল প্রোগ্রামের মধ্যে আমরা দেখেছি, এবং এর আগে 5 তারিখের আগে তারা ছাত্রলীগের কর্মসূচির সাথে যুক্ত ছিল। তাহলে আসলে এটা কি প্রমাণিত হয়? যে আমি এবার আপনাকে কেস বাই কেস বলি। আপনি হচ্ছে নাম ধরে ধরে বলেন অধীনের মবের সাথে যারা জড়িত ছিল
তারা শিবিরের কে কোথায় ছিল, তাহলে আমি আপনাকে সমাধান। আপনি একটা ওভারঅল জেনারিক স্টেটমেন্ট দিচ্ছেন যে জায়গায় ছাত্ররা 5ই আগস্টের পরে এবং আগে, কারণ 5ই আগস্টের আগে তাদের যে ধরনের হল রাজনীতির অভিজ্ঞতা ছিল, তারা ছাত্ররা চেয়েছে যে 5ই আগস্টের পরের ছাত্র রাজনীতি 5ই আগস্টের আগের ছাত্র রাজনীতির মতো হবে না। এজন্য ছাত্র শিবির কি করেছে? ছাত্র শিবির বারবার বলা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স, ছাত্র শিবির তো এই ধরনের রাজনীতি করতে চায় যে তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে সে কোনো মাদার পার্টি ফাদার পার্টির ছবি যুক্ত করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যায় না। আমি ওয়েলফেয়ার পলিটিক্সের ব্যাপারটা তাহলে তার এটা তো শিবিরের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব। আমাকে শেষ করতে দিন একটু। ছাত্র শিবির ওই জায়গা থেকে কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না। আমার কে মনোনীত হবে এটার এজেন্ডাও যেমন উপর থেকে আসে। ওয়েলফেয়ার পলিটিক্সের যে কথা আসলো, সেখানে ছাত্র দলেও কি এরকম কোনো ভূমিকা আছে কিনা? গাছ ছাত্র দল লাগানো কমন বা- মেডে এর নামে করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ছাত্র দল স্বীকার করছে না তো। আর বলেন। আমি শেষ ছাত্র করছি। শিবিরও কিন্তু স্বীকার করে না, বিষয়টা এরকমই। ছাত্র শিবির তো সব কাজ ছাত্র শিবিরের নামে করেনি, অনেকগুলো ইনসাফের নামে করেছে। এখন ব্যাপার হচ্ছে যে ওয়েলফেয়ার পলিটিক্সটা মানে একেবারে এমনিতে খারাপ না, আমি বলবো এমনিতে খারাপ না, কিন্তু আপনি যদি ধরেন যে প্রশাসনের কাজগুলো যেটুকু প্রশাসনকে প্রশ্ন করা উচিত, প্রশাসন করতে কেন দিল সে? হ্যাঁ সেটাই বলছি, মানে যে কাজটা প্রশাসনের করা উচিত, যেটার বাজেট আছে, তারা কেন করলো না, কেন আমরা করতে হচ্ছে, এই প্রশ্নটা তোলা আগের রাজনীতি। যেমন এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা জিজ্ঞেস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যে আমরা এই কাজটা গোপনে জিজ্ঞেস করতেছে নাকি? করতে চাই। প্রশাসনকে জিজ্ঞাসা করা যায় না। জিজ্ঞাসা করতে হবে প্রকাশ্যে, এটা প্রকাশ্যে। রাজনীতি। জি। এটা রাজনীতি। আমি এখানে আরেকটা কথা বলি, এই যে দুজনের এখানে বিতর্ক হচ্ছে দেখছেন না, এই বিতর্কটা চলতেই থাকবে যদি আপনারা মৌলিক সংস্কারটা না আনেন। দেখেন আমাদের এখানে বসে কথা বলা দরকার ছিল সামনের রাজনীতি নিয়ে, আমরা কেমন রাজনীতি করব, সুন্দর ভবিষ্যৎ কিভাবে আমরা ইয়ে করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রিফরমেশন কিভাবে আসবে, পলিটিক্যাল রিফরমেশন কিভাবে হবে। আমি